Hello dear all aspirant, welcome to Success Buzz Academy. Success Buzz Academy তোমাদের স্বাগত জানাই। শুরু হচ্ছে আমাদের WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের জেনারেল স্টাডিজের ক্লাস। পরীক্ষার কিন্তু আর দেরি নেই, পরীক্ষার ঘন্টি কিন্তু বেজে গেছে, আর মাত্র 26 দিন মতো বাকি আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এই ক্লাসগুলোতে আমরা আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আশা করব আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং এক্সামের প্রাক মুহূর্তে এই যে গুরুত্বপূর্ণ ক্লাসটি প্রোভাইড করছি, তাই ক্লাসে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে নেবে। আর চ্যানেলে যারা নতুন অ্যাসপারেন্ট, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন অতি সহজেই পেয়ে যাও। চলো দেরি না করে চলি আজকের টপিকে। তাহলে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামের জন্য। তাহলে প্রশ্নটি হলো, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? প্রথম অপশন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, দ্বিতীয় অপশন আছে তোমাদের উপরাষ্ট্রপতি, তৃতীয় লোকসভার অধ্যক্ষ, চতুর্থ অপশন আছে ভারতের প্রধান বিচারপতি। তাহলে সঠিক উত্তরটি যারা জানো তারা মনে মনে পার্টিসিপেট করবে, এবং যারা জানো না সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি হলো ভারতের প্রধান বিচারপতি, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। তাহলে ভারতের সংবিধানের কিন্তু 60 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অর্থাৎ এটাও একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক কোশ্চেন, যে কত নম্বর ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাহলে উত্তর হবে ভারতীয় সংবিধানের 60 নম্বর ধারা অনুযায়ী। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা হয়েছে? এর সঠিক উত্তরটি জেনে নিই আমরা। এর অপশনগুলো কি আছে: 14 নম্বর অনুচ্ছেদ, 15 নম্বর অনুচ্ছেদ, 17 নম্বর অনুচ্ছেদ এবং চতুর্থ অপশনটি আছে 19 নম্বর অনুচ্ছেদ। এর সঠিক উত্তরটি আমরা জেনে নিই। সঠিক উত্তরটি হলো গ, অনুচ্ছেদ নাম্বার 17। অর্থাৎ 17 নম্বর অনুচ্ছেদে কিন্তু অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদ কার্যকর করতে 1955 সালে ভারতীয় পার্লামেন্টে অস্পৃশ্যতা অর্থাৎ অপরাধ আইন পাশ করে, যা বর্তমানে নাগরিক অধিকার রক্ষা আইন নামে পরিচিত। প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955 নামে কিন্তু এটা পরিচিত। এর উদ্দেশ্য কি ছিল? এই যে আইনটি পরিচালনা করে, এর একটা উদ্দেশ্য তো থাকবে। এর উদ্দেশ্য ছিল কিন্তু প্রতিটি স্তরে সাম্য প্রতিষ্ঠা করা এবং জাতপাতের ভেদাভেদ দূর করে মানবিক মর্যাদা রক্ষা করা কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা চলে যাই, যে নর্মদা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? ক, অমরকন্টক মালভূমি, খ আছে শিবালিক পর্বত, গ পশ্চিমঘাট পর্বত, ঘ ব্রহ্মগিরি পর্বত। যারা জানো তারা মনে মনে পার্টিসিপেট করো, অথবা কমেন্ট বক্সেও কিন্তু অ্যান্সারগুলো আসার আগে লিখে জানাতে পারো। তাহলে নর্মদা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? সঠিক উত্তর হবে কি ক, অমরকন্টক মালভূমি, যেটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত এটি। আর এই যে নর্মদা নদী, এটি একটি পশ্চিম বাহিনী নদী। এইভাবে কিন্তু কোশ্চেন দেয়, একটি পশ্চিম বাহিনী নদী দিয়ে 4টি অপশন দিয়ে দিল, তার মধ্যে নর্মদা থাকলো। তাহলে সেখানে কিন্তু তোমরা উত্তর করে আসতে পারবে যে নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী, আর এটা অমরকন্টক মালভূমি মধ্যপ্রদেশে, সেখান থেকে উৎপত্তি হয়েছে। তাহলে মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় অবস্থিত অমরকন্টক মালভূমি থেকে উৎপত্তি হয়েছে, যেটা বললাম তোমাদের। আর এই নদীতে বিখ্যাত ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেন, যে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তাহলে এটা অবশ্যই তোমরা মনে রাখছো, ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। আর নর্মদাকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়, মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয় নর্মদা নদীকে। এটাও গুরুত্বপূর্ণ স্ট্যাটিক কোশ্চেন। আর হচ্ছে এই নদী কোনো বদ্বীপ তৈরি করে না, খাঁড়ি তৈরি করে। তাহলে এখান থেকে কিন্তু 3টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাচ্ছে, যে নর্মদা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? প্রথম, অমরকন্টক মালভূমি মধ্যপ্রদেশে, আর এটি একটি পশ্চিম বাহিনীর নদী। দ্বিতীয়ত পেয়ে যাচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত, সেটা কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর অবস্থিত। আর নর্মদা নদীকে মধ্যপ্রদেশের
জীবনরেখা বলা হয়? এই ৩ টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি অথবা যারা MTS এক্সাম আসে সেটার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত? তাহলে এখান থেকে কোশ্চেন থেকে একটা প্রশ্ন তোমাদের আরো তৈরি হতে যায়, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সেটা তোমরা অবশ্য অনেকেই জানো, বেশিরভাগই জানো যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু সান্দাকফু। এর উচ্চতা কত? সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর কি হবে? ক ৩,৬৩৬ মিটার কিন্তু সান্দাকফুর উচ্চতা। তাহলে সান্দাকফু পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তের যে সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে আছে, সেই পর্বতশ্রেণীতে কিন্তু এটার অবস্থান। দার্জিলিং হিমালয় অঞ্চলের অংশ কিন্তু এটা। উচ্চতা তো বললামই তোমাদের ৩,৬৩৬ মিটার উচ্চতা নিয়ে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান অধিকার করে উচ্চতার দিক থেকে পর্বত সিংহ। আর হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কিন্তু এখানেই আছে, সান্দাকফু সিঙ্গালীলা জাতীয় উদ্যানের ঠিক পাশেই কিন্তু সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে, যা রেড পান্ডার জন্য বিখ্যাত। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে রেড পান্ডার জন্য বিখ্যাত কোন ন্যাশনাল পার্ক? তাহলে এটা উত্তর কি হবে? তখন তোমরা উত্তর করবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? তাহলে ক আছে 8 ডিগ্রি চ্যানেল, খ আছে 9 ডিগ্রি চ্যানেল, গ 10 ডিগ্রি চ্যানেল, ঘ আছে ডানকান প্যাসেজ। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এর আগেও অনেক পরীক্ষাতে বারবার দেখা গেছে। তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরটা লিখে ফেলো আমার উত্তর আসার আগে। আর যারা জানো না তারাও সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি হবে গ 10 ডিগ্রি চ্যানেল। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কি? গ 10 ডিগ্রি চ্যানেল। আর যে বাদবাকি যে চ্যানেলগুলোর অপশনে তোমাদের দিলাম সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। 8 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ এবং লাক্ষাদ্বীপ, যাকে মিনিকয় দ্বীপ বলা হয়, এবং মালদ্বীপকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল কি হচ্ছে? মিনিকয় দ্বীপকে মূল লাক্ষাদ্বীপ পুঞ্জ থেকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। আর ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানকে পৃথক করেছে ডানকান প্যাসেজ। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে, সেটা আমি আশা রাখছি। একটা প্রশ্ন আসতেই পারে খুবই গুরুত্বপূর্ণ, যে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি আর ডানকান প্যাসেজ, এই যে চারটে প্যাসেজ কোন আর কি তোমাদের যে দ্বীপপুঞ্জ তাদের মধ্যে অবস্থান করছে, বা কোন কোন দ্বীপপুঞ্জকে আলাদা করছে, এইভাবে প্রশ্ন তুলে দিতে পারে। তাহলে তোমরা আরেকবার জেনে জেনে নাও, আরেকবার বলে দিচ্ছি। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। 8 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ, যাকে মিনিকয় দ্বীপও বলা হয়, এবং মালদ্বীপকে পৃথক করেছে। 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপকে মূল লাক্ষাদ্বীপ পুঞ্জ থেকে পৃথক করেছে। আর ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানকে পৃথক করেছে। এরপর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, সঠিক উত্তরটি দেখে নাও। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কিন্তু গোদাবরী। এখান থেকে কিন্তু গোলাবে না, এখান থেকে অনেকেই গুলিয়ে যায় যে কাবেরী হতে পারে না গোদাবরী হতে পারে। তাহলে সঠিক উত্তর কিন্তু হবে এখানে গ গোদাবরী। একে দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়। তাহলে উৎপত্তি কোথায় হয়েছে? এই যে এই দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী যে গোদাবরী, এর উৎপত্তি হয়েছে ত্রম্বকেশ্বর উচ্চভূমি থেকে। এটি প্রায় 1465 কিমি দীর্ঘ। দৈর্ঘ্যের বিচারে এটি ভারতের দ্বিতীয় এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। অর্থাৎ গঙ্গার পরেই কিন্তু এই যে এ গোদাবরী নদী কিন্তু গঙ্গার পরে, অর্থাৎ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। বিশেষ নাম, বিশাল আকার এবং গুরুত্বের জন্য একে বৃদ্ধ গঙ্গা, ওল্ড গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যায়। এটি একটি ইতিহাস থেকে বারংবার দেখা যায় এরকম প্রশ্ন। অমিত্র ঘাত উপাধি কে ধারণ করেছিলেন? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে খ বিন্দুসার। পরবর্তী প্রশ্ন, যে মানুষের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এরকম সায়েন্সের বিভাগ থেকে কিন্তু হরমোন থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই দেখা যায়। তাহলে এখানে কি প্রশ্নটি আসছে, যে মানুষের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ক থাইরক্সিন, খ ইনসুলিন, গ অ্যাড্রেনালিন, ঘ ইস্ট্রোজেন। তাহলে তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে এক্ষুনি উত্তর করে দিতে পারো ক্লাস চলাকালীন, উত্তর আসার আগে। আর যারা জানোনি সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি হবে খ ইনসুলিন। এটি অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়, অর্থাৎ ইনসুলিন হরমোন কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এখানে উৎস অগ্ন্যাশয় থেকে, কিন্তু অগ্ন্যাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষগুচ্ছের বিটা কোষ থেকে নিঃসৃত হয়।
আর প্রধান কাজ কি? এই যে ইনসুলিন হরমোনের প্রধান কাজ কি? রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বেড়ে গেলে ইনসুলিন তা কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এটি কোষকে রক্ত থেকে গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে। অর্থাৎ এই যে ইনসুলিন হরমোন এর প্রধান কাজও কিন্তু আসতে পারে পরীক্ষায়। এটা কি করে? রক্তে গ্লুকোজ ও শর্করার মাত্রা বেড়ে গেলে তা কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে আর রক্ত কোষ থেকে গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা যাই যে এলপিজি সিলিন্ডারের প্রধান কোন গ্যাস থাকে? এটি একটি খুব একটা বেসিক কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতো যে এলপিজি সিলিন্ডারে প্রধানত কোন গ্যাস থাকে? তাহলে সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর হবে কি? খ প্রোপেন ও বিউটেন। প্রোপেন ও বিউটেনে কিন্তু এই যে আমাদের যে রান্নার কাজে যে গ্যাসগুলোর সিলিন্ডার ব্যবহার করা হয় তাতে কিন্তু প্রোপেন ও বিউটেন থাকে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে যে এলপিজি সিলিন্ডারে প্রধানত প্রোপেন ও বিউটেন গ্যাস থাকে। পরবর্তী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? একটা স্ট্যাটিক কোয়েশ্চেন এবং এখান থেকে কোয়েশ্চেন আসবেই। এমনই তাহলে উত্তরটি দেখে নিই সঠিক উত্তর গ উত্তর আমেরিকা অর্থাৎ আমেরিকা, কানাডা, মেক্সিকো এই ৩ টি দেশ মিলে কিন্তু ২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। আমাদের ধুরন্ধর ব্যাচ যেখানে অল কম্পিটিটিভ এক্সামের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু পড়ানো হয় এবং ও যে এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে বা প্রিভিয়াস প্যাটার্ন কীরকম ছিল সেই হিসাবে নতুন সিলেবাস কি অ্যাড হয়েছে, কি আসতে পারে সেই সম্বন্ধে কিন্তু ডিটেলসে 0 থেকে হিরো পর্যন্ত পড়ানো হয়। যারা প্রিপারেশন নিতে চাও খুব ভালোভাবে আপকামিং এক্সামের জন্য তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা যাই যে ভারতের কোন রাজ্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? এটি একটি জাতীয় উদ্যান। এখান থেকে প্রশ্ন তোমাদের হয়। বারংবার দেখা যায় যে এই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বা এই রাজ্যের প্রধান জাতীয় উদ্যান কি? এইরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তাহলে এখানে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এখানে অপশন কি আছে? পশ্চিমবঙ্গ, খ আছে আসাম, গ উড়িষ্যা, ঘ ঝাড়খণ্ড। তাহলে সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর হবে কি? খ আসাম। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তাহলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত এবং এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। একশৃঙ্গ গন্ডারের জন্য ওয়ান হর্নড রাইনো বৃহত্তম আবাসস্থল কিন্তু এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। বিশ্বের মোট গন্ডারের ২/৩ এখানেই বাস করে। আর ইউনেস্কো মর্যাদা অর্থাৎ ১৯৮৫ সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত পায়। এটা এই জন্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো মর্যাদা পেয়েছিল কাজিরাঙ্গা জাতীয় উদ্যান যা অসমে অবস্থিত এবং একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ২০২৬ সালের আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য কে বন্দে মাতরম পুরস্কার গভর্নরস অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স লাভ করেছে? তাহলে এর উত্তরটি আমরা দেখে নিই যে কে ২০২৬ সালে গভর্নরস অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স পেয়েছে? সঠিক উত্তরটি হবে কে? খ চন্দ্রশেখর ঘোষ। তিনি কেন পেয়েছেন? তিনি কিন্তু বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর। ইনি ২০০১ সালে এনজিও হিসাবে কিন্তু প্রতিষ্ঠাতা হলেও ২০১৫ সালে কিন্তু বন্ধন ব্যাংক হিসাবে ব্যাংকের মর্যাদা পায় এবং এর সদর দপ্তর রয়েছে কলকাতায়। তিনি কিন্তু মাইক্রো ফিন্যান্সের ক্ষেত্রে বিশাল অবদান রেখেছিলেন। সেই জন্যই কিন্তু তাকে গভর্নরস অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স অর্থাৎ বন্দে মাতরম পুরস্কারে কিন্তু তাকে বিশেষ অবদান দেওয়া হয়েছে। চলে যাই পরবর্তী তাহলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পলিটি থেকে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানের কোন অংশে বর্ণিত আছে? তাহলে সঠিক উত্তরটি কি হবে এখান থেকে জেনে নিই। তার আগে অপশনগুলো কি কি আছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 4 এর এ না পার্ট 5? যারা জানো তারা অবশ্যই পার্টিসিপেট করতে পারো। মনে মনে হোক বা কমেন্ট বক্সে হোক কিন্তু তোমরা পার্টিসিপেট করো। তবেই কিন্তু তোমাদের গ্রোথটা হবে। এক্সামের জন্য কিন্তু এক্সামের ঘন্টি বেজে গেছে আর দেরিও নেই। তো অতএব তোমরা কিন্তু পার্টিসিপেট করো আমার ক্লাসের সঙ্গে অ্যাক্টিভ থাকো। তবেই কিন্তু তোমাদের আপকামিং এক্সামে কিন্তু ভালো মার্কস গেইন করতে পারবে। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি কি হচ্ছে? সঠিক উত্তরটি হচ্ছে গ পার্ট 4 এ ৫১ নম্বর অনুচ্ছেদে কিন্তু মৌলিক কর্তব্যের কথা আর কি সংবিধানে আছে। তাহলে
পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা যাই। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বিশাল স্নানাগার গ্রেট বাথ পাওয়া গেছে? কোন এখান থেকে কিন্তু প্রশ্ন প্রায়শই পরীক্ষায় দেখা যায়। তাহলে সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর হবে কি গ, এটি হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে কিন্তু উম বিশাল স্নানাগার পাওয়া গেছে। গ্রেট বাথ পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারো। তাহলে এখানে আবিষ্কার কে করেছিলেন এই যে মহেঞ্জোদারো? মহেঞ্জোদারো ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি আবিষ্কার করেন। এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়। এটি একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কোয়েশ্চেন প্রায়শই পরীক্ষায় দেখা যায়। তোমরা এটি খুবই সিরিয়াস ভাবে নিও যে ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু মহেঞ্জোদারো আবিষ্কার করে। এখানে গ্রেট বাথ বা বিশাল স্নানাগার পাওয়া যায়। মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? মৃতের স্তূপ, মাউন্ট অফ দ্য ডেড। অন্যান্য প্রাপ্তি অর্থাৎ এই মহেঞ্জোদারো থেকে কি অন্যান্য পাওয়া গেছে? এখানে ব্রোঞ্জ নির্মিত নর্তকী মূর্তি অর্থাৎ ড্যান্সিং গার্ল এবং দাড়িওয়ালা পুরোহিতের মূর্তিও কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে মহেঞ্জোদারো কবে আবিষ্কৃত হয়? ১৯২২ সালে এবং কে আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে পাওয়া গেছে গ্রেট বাথ মহেঞ্জোদারোতে বিশাল স্নানাগার কোথায় দেখা গেছে? মহেঞ্জোদারো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা যাই যে দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা প্রবর্তন করেন? কোন সুলতান? সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হবে কি গ, গিয়াসুদ্দিন বলবান। গিয়াসুদ্দিন বলবান কিন্তু সিজদা ও পাইবাস প্রথার প্রবর্তন করেছিলেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে এর অপশনগুলো ক ১৯৩৮ সালে, না ১৯৩৯ সালে, খ গ ১৯৪০ সালে, ১৯৪১ সালে। তোমাদের কনফিউজ করার জন্য কিন্তু একদম পুরো কাছাকাছি অপশনগুলো দেওয়া হয়েছে। যারা জানো তারা পার্টিসিপেট করো। মনে হোক, কমেন্ট বক্সে হোক, যেখানে হোক পার্টিসিপেট করো। তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যারা জানো না তারা সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তরটি হলো খ ১৯৩৯ সালে কিন্তু সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। কোন রঙের আলোর বিচ্যুতি সবচাইতে বেশি? অর্থাৎ আলোর বিচ্যুতি কোন আলো সবচাইতে বেশি বেঁকে যায়? তাহলে সঠিক উত্তর কি হবে? বেগুনি। বেগুনি আলোর বিচ্যুতি সবচাইতে বেশি। আর এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপোজিট প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ যে লাল আলো যার তরঙ্গদৈর্ঘ্য সবচাইতে বেশি এবং কাচের মধ্য দিয়ে গতিবেগও সবচাইতে বেশি, তাই লাল আলোর বিচ্যুতি সবচাইতে কম হয়। এটি অনেক দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়। উম এই লাল আলোর বিচ্যুতি কম হওয়ার কারণে কিন্তু দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়। এর গতিবেগও অনেক বেশি। তাই কি করা হয়? ট্রাফিক সিগন্যাল বা বিপদের সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয়। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও হতে পারে যে ট্রাফিক সিগন্যালে লাল রং কেনই ব্যবহার করা হয়? তাহলে এর উত্তর হবে কি লাল রঙের আলোর বিচ্যুতি সবচাইতে কম। আর সবচাইতে কোন আলোর বিচ্যুতি বেশি? সেটার উত্তর হবে গ, বেগুনি। পরবর্তী তোমাদের একটি হোমওয়ার্ক কোয়েশ্চেন আমি দিয়েছি। এটার অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। তাহলে হোমওয়ার্ক কোয়েশ্চেনটি কি? আলোকবর্ষ অর্থাৎ লাইট ইয়ার কিসের একক? ক সময়ের একক, না খ আলোর তীব্রতার একক, গ দূরত্বের একক, ঘ ভরের একক। আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরটি আমাকে জানাবে। যারা সঠিক অ্যান্সার দেবে তাদের উম তাদের কমেন্টটি অবশ্যই আমরা লাইক দেবো এবং পরবর্তী ক্লাসে জানাতে পারবো যে কে সঠিক অ্যান্সার দিয়েছে। আর তাদের নামগুলো নেওয়া হবে যাতে অনেকেই ইন্সপিরেশন পায় এবং তুলনা করতে পারে যে প্রিপারেশনে কে কতটা এগিয়ে আছে বা তাদের কতটা ডেভেলপ করতে হবে। তো আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো বা তোমাদের পরীক্ষার জন্য কতটা হেল্পফুল তা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং জমিয়ে প্রিপারেশন করবে। থ্যাংক ইউ। জয় হিন্দ।